ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা দেখেছি রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বারবার তারা আমাদের দেশটাকে তারা একটি তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে, অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে বর্তমানে আপনারা শক্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে অবিলম্বে দেশে ফিরে আনা হবে এবং আনার পরে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনাকে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি, প্রমাণ সহকারে দেখবেন। তার আগে আপনাকে আরেকটা ভিডিও দেখাতে চাই। শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু বাংলাদেশে ভারতের যে 80,000 রয়্যাল এজেন্ট আইনে ছিল তারা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আছে। তারা বাংলাদেশে বসে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা করতেছে এবং বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করতেছে। পুরো ভিডিওটা জুড়ে আজকে যে কতটা তথ্য থাকছে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। চলেন আপনাদেরকে একের পর এক ভিডিও দেখিয়ে আসি। রয়ের যে এজেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ বারবার আমরা দেখেছি আমাদের জাতীয় বিষয়ে তারা ইন্টারভেনশন সব সময় করে এসছে। আমাদের সব সময় তারা হচ্ছে আমাদের জাতীয় বিষয়গুলোকে তারা হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। তারা আমাদের দেশটাকে তারা একটি তাদের নিজেদের দেশের একটি রাজ্য হিসেবে সবসময় কল্পনা করে এসেছে, অর্থাৎ আমাদের সার্বভৌমত্বকে তারা সবসময় শঙ্কার মধ্যে ফেলতে চেয়েছে। আমরা পরিষ্কার করতে চাই, বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে আমরা বলবো আমাদের জায়গা থেকে এখন বর্তমানে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন। রাজারবাগ এবং বাড্ডাতে আমরা দেখেছি যে আমাদের কাছে খবর এসেছে যে ব্যাপক পরিমাণ সহিংসতা হচ্ছে। আমরা অনুরোধ করছি এই যে হামলাগুলো হচ্ছে, সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে, সম্পদ বিনষ্ট হচ্ছে, গণভবনে হামলা হচ্ছে, এগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বৃহৎ পরিকল্পনার অংশ। হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন দরজা উন্মুক্ত রেখে, এবং আর আজকে যখন ধানমন্ডি 32 আগুন দেওয়া হয়েছে, আমরা সেখানে বারবার করে আমরা যে নিরাপত্তা, এটা একটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জায়গা, সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উচিত ছিল হচ্ছে কি সেনাবাহিনীর। সেখানে তারা নিরাপত্তা নিশ্চিত না করে এই জায়গাগুলো উন্মুক্ত রেখে চলে গিয়েছে। তারা যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো রয়েছে, রাষ্ট্রীয় স্থাপনাগুলো অর্থাৎ সেন্সিটিভ স্থাপনাগুলোকে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। তারা পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে তারা এটা বুঝাতে চাচ্ছে যে ওকে ফাইন, ধ্বংস করে ফেলুক, তারপরে দেখি যারা আসবে তারা দেশটা কিভাবে চালাবে। একটা জিনিস খেয়াল করেন, খুবই সেন্সিটিভ একটা জিনিস খেয়াল করেন, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রাষ্ট্রের যে সম্পদ রয়েছে, রাষ্ট্রের যে কাঠামো রয়েছে, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা রয়েছে, এই ব্যবস্থাপনাগুলো যদি ভেঙে দেওয়া যায়, এই ব্যবস্থাপনাগুলো যদি নষ্ট করে দেওয়া যায়, এই ব্যবস্থাপনাগুলো যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তাদের জন্য এই রাষ্ট্র পরিচালনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। অর্থাৎ তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে চ্যালেঞ্জিং করার জন্য, তারা এই রাষ্ট্র পরিচালনাটাকে আরো বেশি জটিল করার জন্য তারা এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ছুড়ে দিচ্ছে। সুতরাং ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র আগেও ছিল, ষড়যন্ত্রের জাল এখনো বর্তমান রয়েছে, এই ষড়যন্ত্রগুলোকে প্রতিহত করার দায়িত্ব আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর আমাদের নিরাপত্তা দিতে হবে। কারণ দিন শেষে রাষ্ট্র যখন আবার পরিচালনা হবে, এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা কিন্তু আমাদের রয়েছে। যেহেতু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রতিষ্ঠানগুলিকে সংকটের মুখে ফেলবেন না, এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে দিবেন না। কোন ধরনের সেনা শাসন এই বাংলার ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। আমাদের যে আন্দোলনটি ছিল, এই আন্দোলনটি হচ্ছে ছাত্র নাগরিকের মুক্তির আন্দোলন, বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন। সুতরাং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের নতুন যে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। এই ধাপটি আমাদের সবাইকে সম্মিলিতভাবে একত্রে এই ধাপটিকে অতিক্রম করতে হবে। আর্মি যারা রয়েছেন শ্রদ্ধা রেখে বলছে, জনগণ আপনাদের শত্রু না। সুতরাং আপনারা এতদিন ফেসিজমকে আপনারা সার্ভ করেছেন, আপনারা এখন জনগণের যে কণ্ঠ সেটি বোঝার চেষ্টা করুন। তাদেরকে এইভাবে স্নাইপার দিয়ে দূর থেকে অ্যাটাক করার আপনাদের কোন ধরনের এখতিয়ার নেই। সুতরাং আপনারা পরিস্থিতিকে আরো বেশি ঘোলাটে, আরো বেশি প্রশ্নবিদ্ধ, আরো বেশি কোন ধরনের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। এই বাংলাদেশটা আপনাদের, আপনারা শপথ নিয়ে চাকরিতে এসেছেন যে আপনারা বাংলাদেশকে সেবা করবেন, আপনারা কোনো ব্যক্তিকে সেবা করার জন্য আপনারা চাকরিতে আসেননি। সুতরাং বাংলাদেশকে সেবা করার জন্য, বাংলাদেশকে আপনার বিশ্ব দরবারের একদম যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, একদম স্বনির্ভর একটি রাষ্ট্র করার জন্য আমরা নাগরিক, ছাত্র জনতা, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের আমাদের প্রয়োজন রয়েছে। সুতরাং আপনারা আন্তঃসম্পর্ক নষ্ট করবেন না, আরেকজনের
আরেকজনকে শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে আরেকজনকে আপনারা অ্যাটাক করবেন না, কোন ধরনের সম্পদের ক্ষতি করবেন না। অনুরোধ করছি, রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা নিপীড়িত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি। শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে প্রতিজ্ঞা করছি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা হুমকি, তাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে। এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। সুতরাং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নেই। এই যে ধ্বংসযজ্ঞ, এই যে আগুন দেওয়া, সম্পদ লুণ্ঠন করা, তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয়গুলো যেগুলো রয়েছে, সেই ধর্মীয় উপাসনালয়গুলোকে হচ্ছে রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব, সেগুলো আমাদের দায়িত্ব। দেখুন, আমরা এই রাষ্ট্রটা গত 16 বছর 17 বছর ধরে আমাদের যে পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন এই রাষ্ট্রটা যখন আমাদেরকে আবার চালাতে হবে, আমাদের ছাত্র জনতাকে যখন আবার চালাতে হবে, এখন এই রাষ্ট্রের যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলো হচ্ছে আমাদের সম্পদ, এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের সম্পদ। এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। এগুলোকে যদি বিনষ্ট করা হয়, সেগুলিকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই হচ্ছে কিন্তু সংস্কার করতে হবে। এখন এই জায়গায় যে সমস্যাটি হয়েছে, যাদের পতন হয়েছে, যে স্বৈরাচার ফেসিবাদের যে পতন হয়েছে, তাদের দূষররাই ইচ্ছাকৃতভাবে পরবর্তী রাষ্ট্র পরিচালনাটা যেন সহজ না হয়, সেজন্য তারা এই ধ্বংসের স্মারক রেখে যাচ্ছে। আমরা কি চেয়েছি? আমরা নির্যাতনের পরিবর্তন চেয়েছি, নির্যাতকের পরিবর্তন কিন্তু চাইনি। দেখুন, নির্যাতকের পরিবর্তন হয়েছে, কিন্তু নির্যাতনটা যদি থেকে যায়, আমরা নির্যাতকের পরিবর্তন হলো, আবার নির্যাতন থেকে গেল, নতুন কোন নির্যাতক আসলো। শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গত 2 দিন আগে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের ইতিহাসের এই পাতায় এই সর্বপ্রথম কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেল, নির্লজ্জভাবে পালিয়ে গিয়েছে। শুধু পালিয়ে যায় না, পালিয়ে গেল ভুল হবে, এমনভাবে পালিয়ে গেছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতা কর্মী, খেতা মেতা যা আছে, যুবলীগ, এই ছাত্রলীগ, এগুলো সবগুলোকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর তিনি কিন্তু এদেশ থেকে ভাগছে বা পালাইছে। এটা কেন বলতেছি, মানে এটা আমার কথা মনে না, এটা আমার কথা না, এটা হচ্ছে পুলিশ প্রশাসনদের কথা। গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, সকালবেলা নিউজে দেখলাম যে পুলিশ প্রশাসন তারা চিৎকার করে বলতেছে এবং গালি দিয়ে বলতেছে যে স্বৈরাচার শাসক, আমার মুখের কথা না, পুলিশ প্রশাসনের কথা, স্বৈরাচার শাসক আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তারপর সে দেশ ত্যাগ করেছে বা পালিয়েছে, এরকম কথা বলতেছে তারা। শুধু তাই না, একটা আশ্চর্যের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, দেখেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে কিন্তু অন্তর থেকে ভালোবাসি। বিএনপি আসুক, জামাত আসুক, চরমনায় আসুক, ফুরফুর আসুক, অমুক তমুক হাজার দল আসুক, যেই দল থাকুক না কেন, সব সময় আমরা আগেও বলেছি, এখনো বলতেছি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবাসি। কারণ তিনি দেশের অধিনায়ক ছিলেন, নায়ক ছিলেন, তিনি বীর ছিলেন, তিনি
তার কারণে আজকে তার উসিলায় আরো অনেকজন শহীদের উসিলায় আজকে বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছে। কিন্তু সেই লোকটার মূর্তি বানিয়ে শুধু আলেমরা বলেছে মূর্তি না বানিয়ে এই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করেন, মাদ্রাসা মসজিদ করেন, সেগুলো না করে তার বাবার মূর্তি বানিয়েছে। আর এই বিরুদ্ধে করার কারণে শত শত হাজার হাজার আলেমদেরকে বন্দী করে রাখছে, নির্যাতন করছে, জুলুম করছে। কিন্তু দেখেন একটা দিন নয় বরং কয়েকটা ঘন্টার মধ্যে সব মূর্তি নিস্তার হয়ে গেছে। শুধু তাই নয়, এত পরিমাণ জুলুম করছে, যেই জুলুম করার কারণে রাগে ক্ষোভে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি সবগুলো ভেঙে ফেলেছে। হাসিনাটা তো ভাঙছে, এটা তো মানে নিতে পারি, হয়তো স্বৈরাচার ঘর ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পর্যন্ত তার মূর্তিগুলো মানে ছবিগুলো পর্যন্ত রাখে নাই। চিন্তা করতে পারে, রাখবেও না, কোনো জায়গা নাকি তার চিহ্ন পর্যন্ত রাখবে না। কিন্তু আমরা এটা চাই না, কখনোই চাই না। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের স্মৃতিগুলো বাংলাদেশে থাকুক, সব জায়গায় থাকুক, এটা আমরা চাই। তো যাক, আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ। তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না, সেই ছবিতে কোনো খোঁজ নেই। 10টা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই। আমার প্রোফাইল পিকচারের নিচে দাঁত সার্কেল নেই, চোখের নিচে হাফ ডজন ভাঁজ নেই। এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে। বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না, খেয়ালি করে বলছি না। আমি যেই অগোছালো থাকি, এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না। তুমি আমাকে বলো, খুদ ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ, চেহারার কোথাও কোনো দাগ নেই, কারণ সেটা আমার বাছাইকৃত ছবি। বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না। তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো, আমি আসলে সেই মানুষটাই না। বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না, ঠোঁট ফেটে যাওয়া, মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয়, চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমন বিষয়। বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না, চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে। হতাশা, ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী, এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। তোমাকে আমি আবার বলছি, ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখো আসলে সেটা আমি না। আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না। ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। বিশ্বাস করো, প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না। তুমি ভয় পেয়ে যেতে পারো, মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি, অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ। তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না, সে অন্য কেউ। আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি, এটা আমাদের নিজেদের জন্য। মনোবিজ্ঞানীরা বলে, হাসি খুশি থাকলে, পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে, ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য। মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি। এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই। এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি, বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না। ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু, তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না, কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই। যে চ্যাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি, বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই। বাস্তবে আমি প্রতিদিন হাসি না, নিজেকে প্রতিদিন পরিপাটি করি না, কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না। চুলে শ্যাম্পু করি না কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না। বাস্তবে আমি অত গোছালো না। যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা 10টা ছবির একটা ছবি, আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই। সেই যুদ্ধ করে টিকে আছি আমি। সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য। এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যাই। হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য। এসব মিলিয়েই আমি বেঁচে আছি। সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না, কখনোই না। নাজমুল হাসান মিফতা।